বিশ্ব রাজনীতিতে প্রাকৃতিক সম্পদ এখন আর কেবল উন্নয়নের উৎস নয়, বরং পরিণত হয়েছে আধিপত্য বিস্তারের কৌশলগত অস্ত্রে। দক্ষিণ এশিয়ার ভূ রাজনীতিতে পানি এমন এক অস্ত্র যা ভারত দীর্ঘদিন ধরে শোষণ ও নিয়ন্ত্রণের হাতিয়ার হিসেবে ব্যবহার করে আসছে। আন্তর্জাতিক পানি চুক্তি, প্রতিবেশী দেশের সঙ্গে কূটনৈতিক অঙ্গীকার ও জাতিসংঘ ঘোষিত জলনৈতিক ন্যায়নীতিকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে ভারত আজ দক্ষিণ এশিয়ার অন্যতম অনির্ভরযোগ্য ও স্বার্থপর রাষ্ট্রে পরিণত হয়েছে। বিশেষ করে বাংলাদেশ ও পাকিস্তানের প্রতি ভারতের জলনৈতিক আচরণ প্রমাণ করে এই অঞ্চলে জলসীমা এখন কেবল সীমানা নয়, এটি শাসনের মঞ্চ। 2011 সালে বাংলাদেশ ও ভারতের মধ্যে তিস্তা নদীর পানি বণ্টন নিয়ে খসড়া চুক্তি সম্পাদিত হলেও সেটি আজও কার্যকর হয়নি। দিল্লি সরকার এটির জন্য পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির আপত্তিকে দায়ী করলেও সংবিধানগত বাস্তবতা ভিন্ন। আন্তর্জাতিক সম্পর্ক ও চুক্তিসমূহ কেন্দ্রের একচেটিয়া অধিকার, এটি ভারতীয় সংবিধানে স্পষ্টভাবে সংজ্ঞায়িত। ভারতের এই অজুহাত কূটনীতি কেবল বাংলাদেশের সঙ্গে বিশ্বাসঘাতকতা নয়, এটি একটি সুসংগঠিত প্রতারণামূলক কৌশলের অংশ। উত্তরাঞ্চলের কৃষিকেন্দ্রিক অঞ্চলগুলো শুষ্ক মৌসুমে তিস্তা নদীর পানির ওপর পুরোপুরি নির্ভরশীল। প্রতি বছর ভারত একতরফাভাবে পানি প্রবাহ কমিয়ে দেওয়ার কারণে এই অঞ্চলে গভীর নলকূপগুলো শুকিয়ে যায়, শস্য উৎপাদন ব্যাহত হয় এবং লাখো কৃষক জীবন ও জীবিকার সংকটে পড়ে। অন্যদিকে বর্ষা মৌসুমে ধরে রাখা অতিরিক্ত পানি হঠাৎ ছেড়ে দিয়ে ভারী বন্যা সৃষ্টি করা হয়, ফলে বাংলাদেশের বিস্তীর্ণ অঞ্চল প্লাবিত হয় এবং শত শত মানুষ মৃত্যুবরণ করে। এই দ্বিমুখী কৌশল, যেখানে শুষ্ক মৌসুমে পানি আটকে রাখা এবং বর্ষাকালে হঠাৎ পানি ছেড়ে দেওয়ার মাধ্যমে দুই রকম বিপর্যয় সৃষ্টি করা হয়, এটি মূলত জলনৈতিক নিপীড়নের একটি সুপরিকল্পিত রূপ। ভারতের সঙ্গে পদ্মা নদীর পানি বণ্টন চুক্তি থাকলেও সেটি কার্যত একটি কাগজে দলিল। পদ্মায় চুক্তি অনুযায়ী প্রবাহ বজায় না রাখার কারণে পদ্মা আজ মৃতপ্রায় নদীতে পরিণত হয়েছে। ভারত বলছে পদ্মায় পানি প্রবাহ কমে গেছে, তাই তারা পানি দিতে পারছে না। অথচ ভারতের আলিগড় বিশ্ববিদ্যালয়ের এক গবেষণায় দেখা গেছে গ্লোবাল ওয়ার্মিং ও হিমালয়ের হিমবাহ গলার কারণে গঙ্গায় পানি প্রবাহ 16% বেড়েছে। এই বৈপরীত্য ভারতের জলনৈতিক দ্বিচারিতা স্পষ্ট করে। ভারত একদিকে জলবায়ু পরিবর্তনকে দায়ী করছে পানি কম দেওয়ার জন্য, অন্যদিকে সে নিজেই বৈজ্ঞানিক প্রমাণ অস্বীকার করে তার জলসীমায় মনোপলি প্রতিষ্ঠা করেছে। ভারতের এই আচরণ কেবল বাংলাদেশ নয়, পাকিস্তানের প্রতিও বৈরী। সিন্ধু পানি চুক্তি, যেটি 1960 সালে বিশ্বব্যাংকের মধ্যস্থতায় স্বাক্ষরিত হয়, তা ভারতের একতরফা সিদ্ধান্তে কার্যত স্থগিত করে দেয়া হয়েছে। 2025 সালের এপ্রিল মাসে উড়ি বাঁধ থেকে পূর্ব ঘোষণা ছাড়াই ঝেলাম নদীতে পানি ছেড়ে দেয় ভারতের সরকার, ফলে পাকিস্তান অধিকৃত কাশ্মীরে দেখা দেয় বিধ্বংসী বন্যা। পাকিস্তান একে সরাসরি পানির সন্ত্রাস বলে অভিহিত করেছে। এমন আচরণ আন্তর্জাতিক পানি আইন অনুযায়ী সম্পূর্ণরূপে অবৈধ এবং নিন্দনীয়। আন্তর্জাতিক জলনীতি অনুসারে উজান দেশের দায়িত্ব হল ভাটির দেশের স্বার্থকে প্রাধান্য দেওয়া এবং ক্ষতি সাধন না করা। জাতিসংঘের 1997 সালের কনভেনশন অন দ্য ল অফ দ্য নন নেভিগেশনাল ইউজেস অফ ইন্টারন্যাশনাল ওয়াটার কোর্সেস এই বিষয়টি পরিষ্কারভাবে উল্লেখ করে যে কোনো নদীর প্রবাহে একতরফা পরিবর্তন নিষিদ্ধ। ভারত এই আন্তর্জাতিক চুক্তিতে স্বাক্ষর না করলেও এর অনুগামী হতে বাধ্য, কারণ এটি কাস্টমারি ইন্টারন্যাশনাল ল দ্বারা স্বীকৃত। কিন্তু দিল্লি বরাবরই এই চুক্তিগুলোকে উপেক্ষা করে এসেছে। এই ভূ রাজনৈতিক জলসন্ত্রাসের পেছনে রয়েছে একটি সুদূর প্রসারী পরিকল্পনা। ভারত দক্ষিণ এশিয়ায় একচ্ছত্র আধিপত্য বজায় রাখতে চায়, যেখানে প্রতিবেশীরা হবে নির্ভরশীল এবং ভারত হবে সরবরাহকারী ও সিদ্ধান্তকারী। এই কাঠামোতে বাংলাদেশ ও পাকিস্তান যদি স্বাধীন পররাষ্ট্রনীতি অনুসরণ করতে চায়, তবে ভারত তাদের শাস্তি দেয় পানির মাধ্যমে। এই নির্ভরতা একটি কৌশলগত জিম্মি অবস্থান তৈরি করে, যেখানে রাজনৈতিক ও অর্থনৈতিক চাপের পাশাপাশি পানি সরবরাহ একটি বড় হাতিয়ার। বাংলাদেশ সরকার বর্তমান প্রেক্ষাপটে এই জলনৈতিক আগ্রাসনের জবাব দিতে শুরু করেছে। তিস্তা নদীর ওপর চীন বাংলাদেশ যৌথ প্রকল্পের পরিকল্পনা হচ্ছে এই প্রতিরোধের একটি বড় পদক্ষেপ। এই প্রকল্প বাস্তবায়িত হলে বাংলাদেশের পানির সংরক্ষণ, প্রবাহ নিয়ন্ত্রণ এবং কৃষি ব্যবস্থাপনায় উল্লেখযোগ্য অগ্রগতি হবে। ভারতীয় মিডিয়া এই প্রকল্পকে বাংলাদেশের বিদ্রোহ হিসেবে ব্যাখ্যা করেছে, কারণ তারা জানে যদি বাংলাদেশ নিজস্ব নদী ব্যবস্থাপনায় স্বনির্ভর হয়ে ওঠে, তবে ভারতের কূটনৈতিক নিয়ন্ত্রণ ও চুক্তিভিত্তিক শর্ত আর চাপ প্রয়োগের ক্ষমতা
শেষ হয়ে যাবে। দক্ষিণ এশিয়ার নদ নদীগুলো নিয়ে ভারতের আচরণ যদি একটি নির্লজ্জ আধিপত্যবাদী কৌশল হয়, তাহলে বাংলাদেশের প্রতিরোধের ভাষা হয়ে উঠেছে বাস্তববাদ, কূটনৈতিক দূরদর্শিতা ও টেকনোস্ট্র্যাটেজিক প্রস্তুতি। গত এক দশকে ভারত যেভাবে তিস্তা, গঙ্গা, মনু, ধলেশ্বরী সহ অন্তত ৫৪টি অভিন্ন নদীর প্রবাহে একতরফা নিয়ন্ত্রণ বজায় রেখেছে, তা আন্তর্জাতিক পর্যায়ে নিন্দনীয়। বাংলাদেশ এই শোষণের জবাবে এখন আর শুধু প্রতিবাদে সীমাবদ্ধ নেই, বরং পরিকল্পিত পদক্ষেপ নিচ্ছে, যার পরিণতি ভারতের আঞ্চলিক কৌশলকে সম্পূর্ণ পাল্টে দিতে পারে। সাম্প্রতিক চীন বাংলাদেশ তিস্তা ব্যারেজ উন্নয়ন প্রকল্প হল ভারতের জন্য সবচেয়ে বড় কূটনৈতিক ধাক্কা। $৯৮২ কোটি এই প্রকল্প শুধু একটি অবকাঠামো উন্নয়ন পরিকল্পনা নয়, এটি জলনৈতিক স্বাধীনতার জন্য একটি কৌশলগত চুক্তি। প্রকল্পটির আওতায় নদী পুনর্খনন, আধুনিক ব্যারেজ নির্মাণ, ডিজিটাল পানি নিয়ন্ত্রণ ব্যবস্থা এবং নদী তীরের গ্রামীণ অর্থনীতিকে কৃষি ও ক্ষুদ্র শিল্পভিত্তিক উন্নয়ন কার্যক্রমে রূপান্তর করার পরিকল্পনা রয়েছে। এই উদ্যোগ বাস্তবায়িত হলে ভারতের তিস্তা দখলের সক্ষমতা নাটকীয়ভাবে হ্রাস পাবে এবং বাংলাদেশ প্রথমবারের মতো একটি অভিন্ন নদীর ওপর প্রায় পূর্ণ নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করতে সক্ষম হবে। ভারতের প্রতিক্রিয়া ছিল প্রতীক্ষিত এবং স্বভাবতই আক্রমণাত্মক। তাদের প্রধান গণমাধ্যম ও পররাষ্ট্র মন্ত্রণালয় একযোগে এই প্রকল্পকে ভারতীয় নিরাপত্তার জন্য হুমকি বলে ব্যাখ্যা করেছে। কিন্তু প্রকৃত সত্য হল, ভারত ভীত হয়ে পড়েছে যে এই ধরনের প্রকল্প একাধিক অভিন্ন নদীতে ছড়িয়ে পড়লে ভারতের জলীয় দখল নীতি ধসে পড়বে। বিশেষজ্ঞদের মতে, ভবিষ্যতে ব্রহ্মপুত্র, গোমতী, করতোয়া ও অন্যান্য নদীতেও এই ধরনের কৌশল প্রয়োগ করা গেলে ভারতের পানি রাজনীতির চাপ নাটকীয়ভাবে হ্রাস পাবে। বাংলাদেশ শুধু অবকাঠামোগত উন্নয়নের মধ্যে সীমাবদ্ধ থাকেনি, আন্তর্জাতিক পরিসরে জলসীমান্ত বিষয়ক কূটনৈতিক অবস্থান শক্তিশালী করতেও কার্যকর পদক্ষেপ নিয়েছে। জাতিসংঘের ওয়াটার কোর্সেস কনভেনশন ও হেলসিঙ্কি রুলসের আলোকে বাংলাদেশ এখন ভারতের বিরুদ্ধে আন্তর্জাতিক ফোরামে আনুষ্ঠানিক প্রতিবাদ ও মামলা করার জন্য প্রস্তুতি নিচ্ছে। বাংলাদেশের জাতীয় জলনীতি এখন নতুনভাবে পর্যালোচনা করা হচ্ছে, যেখানে ভারতের সঙ্গে চুক্তির বাধ্যবাধকতা পুনর্মূল্যায়ন, বহুপাক্ষিক চুক্তির পরামর্শ এবং সহায়তা ভিত্তিক আন্তর্জাতিক সংস্থার সঙ্গে মৈত্রী সম্প্রসারণ অগ্রাধিকার পাচ্ছে। উল্লেখযোগ্য বিষয় হল, বাংলাদেশ ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিস এবং পার্মানেন্ট কোর্ট অফ আরবিট্রেশনের জুরিসডিকশনের আওতায় ভারতের বিরুদ্ধে মামলা দায়েরের প্রাথমিক সম্ভাব্যতা যাচাই করছে। বিশেষজ্ঞরা বলছেন, ভারতের একতরফা পানি নিয়ন্ত্রণ, পূর্ব ঘোষণা ছাড়া পানি ছেড়ে দেয়া এবং দীর্ঘমেয়াদী পরিবেশগত ক্ষতির জন্য আন্তর্জাতিক আইনে শক্তিশালী ভিত্তি তৈরি করা সম্ভব। এর আগে নেদারল্যান্ডসের বিরুদ্ধে পানির প্রবাহ নিয়ন্ত্রণ সংক্রান্ত মামলায় পিসিএ ঐতিহাসিক রায় দিয়েছিল। বাংলাদেশ সেই নজির ব্যবহার করে ভারতের বিরুদ্ধে একই ধরনের পদক্ষেপ নিতে পারে। সর্বোপরি, ভারতীয় কৌশলের মূল লক্ষ্য হল বাংলাদেশকে একটি ভূকৌশলগত গ্রাহক রাষ্ট্র হিসেবে রূপান্তর করা, যেখানে পানি, বিদ্যুৎ, বাণিজ্য এবং নিরাপত্তা সব ক্ষেত্রে বাংলাদেশ ভারতের মুখাপেক্ষী থাকবে। এই জিম্মি কৌশলের বিরুদ্ধে বাংলাদেশ এখন বহুস্তর ভিত্তিক প্রহরী রচনা করছে। জ্বালানি নিরাপত্তা নীতিতে নন ইন্ডিয়ান উৎসে গুরুত্ব বাড়ানো হচ্ছে। ট্রানজিট নীতিতে ভারতীয় সুবিধার বিপরীতে সমসংখ্যক বাংলাদেশের প্রাপ্তি নিশ্চিত করার দাবি উঠে এসেছে। আর সবচেয়ে গুরুত্বপূর্ণভাবে আন্তর্জাতিক কূটনীতিতে ওয়াটার ডিপ্লোমেসিকে অগ্রাধিকার দেওয়া হচ্ছে। পরিবেশগত দিক থেকেও ভারতের বাঁধ ও পানি নিয়ন্ত্রণ প্রকল্প বাংলাদেশে ভয়াবহ প্রভাব ফেলছে। গবেষণা বলছে, ফারাক্কা বাঁধের কারণে বাংলাদেশে পদ্মা নদীর গতিপথ বদলে গিয়ে নদী ভাঙনের হার দ্বিগুণ হয়েছে। একই সঙ্গে লবণাক্ততা বেড়ে গেছে দক্ষিণ পশ্চিমাঞ্চলে, যা খুলনা, সাতক্ষীরা, বাগেরহাট সহ বিস্তীর্ণ এলাকায় ধান, চিংড়ি ও পানি সম্পদের উপর মারাত্মক প্রভাব ফেলছে। সরকার এই সমস্যার সমাধানে লবণাক্ততা প্রতিরোধ প্রকল্প গ্রহণ করলেও মূল কারণ ফারাক্কা বাঁধ ও পানি শোষণ থামানো না গেলে এই উদ্যোগ দীর্ঘস্থায়ী হবে না। আন্তর্জাতিক কূটনৈতিক শক্তির মধ্যে চীন, রাশিয়া ও তুরস্কের সঙ্গে বাংলাদেশের সম্প্রসারিত সম্পর্ক ভারতের একমুখী বন্ধুত্বের কাঠামোকে ভেঙে দিয়েছে। এসব সম্পর্ক এখন উন্নয়ন কূটনীতির দিক থেকে কৌশলগত প্রতিরোধের ভিত্তি তৈরি করছে। চীন বাংলাদেশের অবকাঠামো উন্নয়নে, রাশিয়া পারমাণবিক জ্বালানিতে এবং তুরস্ক সামরিক প্রযুক্তিতে অবদান রাখছে। ভারত এই সম্পর্কগুলোকে সাবধানতার চোখে দেখছে, কারণ এগুলোর মধ্য দিয়ে বাংলাদেশ শুধু কৌশলগত ভারসাম্য আনছে না, বরং ভারতের বিকল্পও তৈরি করছে। পরিসংখ্যান বলছে, 2011 থেকে 2023 সালের মধ্যে ভারতের সঙ্গে বাণিজ্যে বাংলাদেশ যে ঘাটতির সম্মুখীন হয়েছে তার পরিমাণ $10,000 কোটি ছাড়িয়েছে।
সেই ঘাটতি পূরণের কোনো কাঠামোগত চেষ্টা ভারত নেয়নি, বরং ভারতের নন ট্যারিফ বাধা, শুল্ক এবং স্ট্যান্ডার্ড পরীক্ষা ইত্যাদি নানা রকম কৌশল ব্যবহার করে বাংলাদেশি রপ্তানিকারকেরা বারবার ক্ষতিগ্রস্ত হয়েছেন। এসবের পরিপ্রেক্ষিতে এখন বাংলাদেশ নিজস্ব মুক্ত বাণিজ্য চুক্তি এবং আঞ্চলিক অর্থনৈতিক জোটে প্রবেশের মাধ্যমে ভারতীয় নির্ভরতা কাটিয়ে উঠতে চায়। অতএব ভারত যদি ভেবে থাকে যে জলসীমা আটকে রেখে, চুক্তি ভঙ্গ করে এবং একতরফা আধিপত্য বিস্তার করে দক্ষিণ এশিয়ার নেতৃত্ব ধরে রাখা সম্ভব, তাহলে সেটি একটি মারাত্মক ভুল। কারণ বাংলাদেশ এখন আর সেই নীরব, নিরুপায় রাষ্ট্র নয়। এটি একটি আত্মবিশ্বাসী, যুক্তিসঙ্গত ও আন্তর্জাতিকভাবে সমর্থনযোগ্য রাষ্ট্র, যার নেতৃত্ব ও নীতি এখন স্পষ্ট এবং সুসংগঠিত।